আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুব জনপ্রিয় টপিক নিয়ে আলোচনা করব। আপনার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে সংগ্রহ করা। এবং এইসব পোস্টে একটা কমন ভাষ্য ছিল যে মিস্ত্রিদেরকে বিমের রড কলামের রডের ভিতর দিয়ে সাজাইতে বলার পরেও তারা এই এরকম করে ফেলছে। কোথাও কলামের রড বাঁকায় ফেলছে, কোথাও বিমের বিমের এক সাইডের রড কলামের রডের বাইরে দিছে, আর এক সাইডে কলামের রডের ভিতরে পড়ছে। তো একরকম মিস্ত্রিদেরকে আহ, দোষী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন যদি শুধুমাত্র একটা লাইনের নির্দেশনায় মিস্ত্রিদেরকে এই কাজ করতে বলা হয় এইভাবে, আহ, আমি মনে করি এখানে মিস্ত্রিদের দোষ দেওয়া ঠিক না। হ্যাঁ, এতটুকু দোষ দেওয়া যায় যে আহ, তারা যদি না বলে রড পাকায় ফেলে, এইটুকুর জন্য তাদেরকে দোষ দেওয়া যায়। এখন স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দরভাবে বিমের রড গুলো কলামের রডের ভিতর দিয়ে সাজানো হয়েছে, এবং এই কাজটাও মিস্ত্রিরাই করছে। তো আপনারা যারা বিভিন্ন সময়ে এইভাবে বিমের রড সাজাইতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা করতে পারেন নাই, আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকের আলোচনায় যেসব বিষয় থাকছে সেগুলো হলো: বিমের মেইন রড কেন কলামের মেইন রডের ভিতর দিয়ে সাজাইতে হয়, কোন ধরনের বিম কলাম লেআউটের ক্ষেত্রে এই ধরনের কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় এবং কেন, এইভাবে কাজ করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা কে পালন করে, কনস্ট্রাকশন ডিটেইলিং এ বা ড্রয়িং এ এই কাজের সংশ্লিষ্ট নির্দেশনা কোথায় দেওয়া থাকে, এইভাবে কাজ করতে গেলে ডিজাইন রেজাল্টে কোনো হেরফের হয় কিনা বা কোনো প্রভাব পড়ে কিনা, বা পড়লেও সেটা কেমন, এটা নিয়ে আলোচনা হবে। এবং সর্বশেষ, এইভাবে বিমের মেইন রড কলামের মেইন রডের ভিতর দিয়ে সাজাতে গেলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বা কি কি সীমাবদ্ধতা থাকে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। এখানে যে রেফারেন্স পয়েন্ট গুলা আলোচনা করা হবে, এগুলো প্রায় সবগুলোই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 পার্ট 6 চ্যাপ্টার 8 রেইনফোর্সমেন্ট ডিটেইলিং অফ কংক্রিট স্ট্রাকচার, এই চ্যাপ্টার থেকে নেওয়া, এবং এখানে রেফারেন্স নাম্বার সহ সেগুলো উল্লেখ করা হচ্ছে। আপনারা চাইলে সেটা অনুযায়ী চেক করে নিতে পারেন। তো বিমের মেইন রড কলামের মেইন রডের ভিতর দিয়ে কেন দিতে হয়, এটা আমরা বলার আগে দুটা রেফারেন্স পয়েন্ট একটু আলোচনা করি। এখানে যেটা বলা হয়তো, বিম longitudinal reinforcement terminated in a column shall be extended to the far face of the confined column core and anchored in tension as per section 8.374 below and in compression according to section 8.2। এরপরে আর একটা পয়েন্ট বলা হয়েছে, as required by section 8.3.5.4, transverse reinforcement shall be provided through the joint to provide confinement for longitudinal beam reinforcement outside the column core if such confinement is not provided by a beam framing into the joint। আচ্ছা, অনেক কিছু বলা আছে, আমি একটু সহজ করে বলি। সেটা হলো যে এখানে প্রথমে যেটা বুঝতে হবে যে কলাম কোর বলতে কি বোঝায়। এইখানে এটা একটা ইন্টেরিয়র কলামের প্ল্যান। এই মাঝখানে এই অংশটুকু কলাম, এবং কলামের যে চার সাইড যে রিংটা থাকে, এটা এই রিং এর ভিতরের যতটুকু অংশ আছে পুরোটাকেই কলাম কোর বলে। এখন এখানে আরেকটা টার্ম আছে, কনফাইন্ড কলাম কোর। কনফাইন্ড কিভাবে হয়? কনফাইন্ড একভাবে হয় যে এই ইন্টেরিয়র কলামে চারদিক থেকে যে বিম এলিমেন্ট এসে এখানে যুক্ত হচ্ছে, বিমের উইথ এবং যেখানে এটা জয়েন্ট হচ্ছে এই কলাম ফেসের 3/4 টাইমস যদি হয়, সেই ক্ষেত্রে এই চারটা সাইডই যদি এই কন্ডিশন ফুলফিল করে, মানে এখানে লেখা আছে, সেই ক্ষেত্রে এই কলামটা বিম এলিমেন্ট গুলা দ্বারাই কনফাইন্ড হয়ে যায়।
এটার জন্য আলাদা করে কোনো কিছু করতে হয় না। তবে এই টাই জয়েন্টে যে টাই, এই টাইয়ের স্পেসিং 150 mm করে দিতে হয়। আর যদি সেটা না হয়, বেশিরভাগ ক্ষেত্রে এভাবে কনফাইন্ড হয় না, কারণ ওই বিমের উইথ কলামের ফেসের থেকে দেখা যায় অনেক কম থাকে। তাইলে এই বিম দ্বারা যদি কনফাইন্ড না হয়, সেক্ষেত্রে এই যেটা এলিভেশন জয়েন্টের এই টাইগুলা ডিজাইন করতে হয়, টাইয়ের স্পেসিং কত হবে এবং মাঝখানে ক্রস টাইট সহকারে স্পেসিংটা ডিজাইন করে সেই অনুযায়ী টাই প্রোভাইড করলে তখন এই জয়েন্টটা কনফাইন্ড হয়। এখন ওখানে যেটা বলা হয়েছে যে বিমের মেইন রড কনফাইন্ড কলাম করে ভিতরে দিতে হবে। তাহলে এই কনফাইন্ড কলামের ভিতরে বিমের মেইন রড দিতে গেলে এমনিতেই কলামের মেইন রডের ভিতরে পড়ে যাবে। এটাই সহজ ভাষায় বলা হয় যে বিমের মেইন রড কলামের মেইন রডের ভিতর দিয়ে দিতে হবে। আরেকটা ব্যাখ্যা আছে, হয়তো আপনাদের বুঝতে আরো সহজ হবে। এই ইন্টেরিয়র কলামের প্ল্যানের উপরে সাপোজ আমি এই বিমের এই পাশের রডটা আমি কনফাইন্ড কলাম করে বাইরে দিয়ে দিলাম, এবং এখানে হলো কলাম, এই অংশটুকু হলো বিম। এখন এই বিমের যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুর ভিতরে এটার কারণে কোনো সমস্যা হবে না। এখানে যে সমস্যাটা হবে সেটা হবে এই যে কর্নারের কলামের ফেসের যে অংশটুকু ফ্রি ফ্রি থাকে, এই অংশটুকুতে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন যেটা অ্যাজাম্পশন করা হয়েছে, জয়েন্টটাকে ফিক্সড হিসাবে কনসিডার করা হয় এবং বিমের স্ট্রেস এই জয়েন্টের মাধ্যমে ট্রান্সফার হয়। এই অংশটুকুতে এই অ্যাজাম্পশন অনুযায়ী কাজ করবে না। এই কারণে এই বিমের মেইন রড কলামের মেইন রডের ভিতর দিয়ে দেওয়া এত জরুরি। আমরা এখন পরের পয়েন্টটা নিয়ে আলোচনা করব, সেটা হলো যে কোন ধরনের বিম লেআউটে এভাবে কাজ করতে গেলে সমস্যা দেখা দেয়। এখন বিম কলামের লেআউটে বিমের অ্যালাইনমেন্টটা যদি কলামের সেন্টার দিয়ে হয়, কলামের সেন্টার বরাবর হয়, এই পাশে এই যে কলামের সেন্টার বরাবর এই বিমটা, এই পাশে কলামের সেন্টার বরাবর, ইভেন এই কর্নারেও কলামের সেন্টার বরাবর, এইসব ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তার কারণ হলো যে বিমের আমরা যদি মিনিমাম ডাইমেনশনও চিন্তা করি, কলাম এবং বিমের, কলামের মিনিমাম ডাইমেনশন 300 by 300 এবং বিমের মিনিমাম উইথ হলো 250 mm, যার কারণে সেন্টার দিয়ে যদি বিম পাস করে তাহলে বিমের মেইন রড এমনিতেই কলামের মেইন রডের ভিতরে থাকে, কোনো সমস্যা তৈরি করে না। এবং এগুলা সাধারণত এই ধরনের লেআউট সাধারণত কমার্শিয়াল বিল্ডিং এ বা গোডাউন বিল্ডিং এর ক্ষেত্রে দেখা যায়, যেখানে ইন্টেরিয়র ডিজাইনটা প্রথমে প্রাধান্য পায় না। এইসব ক্ষেত্রে এটা কোনো সমস্যা হয় না। সমস্যা হয় রেসিডেন্সিয়াল বিল্ডিং এর বিম কলাম লেআউটে এই সমস্যাটা মূলত হয়। রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কলামের মাঝখান দিয়ে বিম দেওয়ার কথা কল্পনাই করা যায় না, এটা আর্কিটেক্টরা কোনোভাবেই অ্যালাউ করে না। এই যে কলামের বিমের একটা সাইড কলামের যে কোনো একটা ফেসের সাথে সেম অ্যালাইনমেন্টে থাকলেই এইভাবে কাজ করতে গেলে সমস্যা হয়, যেটা মূল আলোচনা আজকের। এখানে দুইটা ফেসের সাথে আছে, এখানে দুইটা ফেসে আছে, এখানেও দুইটা ফেসের সাথে। এইটার সমস্যা হয় মূলত ক্লিয়ার কভারের জন্য। কোডে ক্লিয়ার কভারের বিষয়ে, মিনিমাম ক্লিয়ার কভারের বিষয়ে
অংশটুকু দেখতে। এখানে মাটির উপরের অংশের জন্য বিম এবং কলামের ক্লিয়ার কভার, মিনিমাম ক্লিয়ার কভার সেম 40 mm। এখন যদি কলাম এবং বিমের ক্লিয়ার কভার সেম রাখা হয়, একই রাখা হয় কনস্ট্রাকশনে, তাহলে এটা স্বাভাবিক বিমের একটা সাইড কলামের একটা ফেস সেম অ্যালাইনমেন্টে থাকলে বিমের মেইন রড আর পিলার, কলামের মেইন রড এবং টাই সব একই বরাবর হয়ে যাবে, যার কারণে এটা বেঁধে যাবে, মাঝখান দিয়ে দেওয়া যাবে না ওই জন্য ছবিতে কিছু ছবি দেখছেন যেখানে মিস্ত্রি বুঝতে না পারে মেইন রডই বাঁকায় ফেলছে। আবার কিছু জায়গায় দেখা গেছে যে সাইডে ক্লিয়ার কভার বাড়াই দেবে, বিমের মেইন রড কলামের রডের ভিতর দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর কারণে কি হয়েছে, বিমের একটা সাইডে ক্লিয়ার কভার হয়তো 1 ইঞ্চি বেড়ে গেছে, আর এক সাইডে ক্লিয়ার কভার 1 ইঞ্চি কমে গেছে। তো মূলত সমাধানটা এই জায়গাতেই করতে হবে আর কি। এখন এই সমাধানটা বা এই সংক্রান্ত নির্দেশনা ড্রয়িং এর কোন অংশে দেওয়া থাকে সেটা আপনাদের একটু দেখাবো। এটা সাধারণত বিমের যে সেকশন ডিটেইলিং দেওয়া থাকে সেখানে এই জিনিসটা উল্লেখ করে দেওয়া হবে। এখানে যেটা করতে হবে সেটা হলো, যেহেতু এই বিমের এই সাইডটা একটা কলামের ফেসের সাথে অ্যালাইন হয়ে থাকে, কলামের কাভার যেটা হবে বিমের সাইডের কাভার তার থেকে বেশি করে দিতে হবে, তাহলেই বিমের মেইন রড কলামের মেইন রডের ভিতর দিয়ে যাবে। যে কারণে এখানে দেখেন যে টপ আর বটমের ক্লিয়ার কভার 40 mm রাখা হয়েছে, সাইডের ক্লিয়ার কভার 50 mm দেওয়া হয়েছে। যদিও 50 mm দিয়ে পুরোপুরি ফ্রি ভাবে দেওয়া যায় না, তারপরেও এভাবে কাজ করা যায়, একটু সমস্যা হয়। এটাই হলো মূল কৌশল। এতটুকু আলোচনার পরে তো পরের পয়েন্টটা না বোঝার আর কিছু নাই আর কি, যে এইভাবে কাজ করতে গেলে মূল ভূমিকাটা কার? মূল ভূমিকাটা যিনি স্ট্রাকচারাল ডিজাইন করে এবং কনস্ট্রাকশন ডিটেইলিং তৈরি করে দেয়, ওনাকেই এই বিষয়টা দায়িত্ব নিতে হয়। এখন আমরা যে বিমের উপরে এবং নিচের কাভারিংটা ঠিক রাখলাম, 40 mm মিনিমাম রাখলাম, কিন্তু সাইডের কাভারিং বাড়ায় দিলাম। তো সাইডের এই কাভারিং বাড়ানোর পরে ডিজাইনে কোনো পরিবর্তন হবে কিনা, সেখানে কোনো প্রভাব পড়বে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা একটু ক্লিয়ার হব। এটার জন্য আমরা আরসিসি ডিজাইনের একটা বইয়ের অংশ নিয়ে আলোচনা করব। বইটা খুব পরিচিত, যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রায় সবারই ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার এই সাবজেক্টটাতে এই বই পড়তে হয়েছে। লেখক নিলসন, আমরা সবাই এক বাক্যে চিনি নিলসনের বই। তো আমরা এটার ফ্লেক্সুরাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ বিমস এই চ্যাপ্টারে এই ফিগারটা আমাদের একটু দেখবো। এটা একটা সিঙ্গলি রিইনফোর্স বিমের স্ট্রেস ডায়াগ্রাম, এখানে স্ট্রেন ডায়াগ্রাম, এখানে স্ট্রেস ডায়াগ্রাম দেখানো হয়েছে। সিঙ্গলি রিইনফোর্স বিম, যার কারণে উপরে কোনো রড নেই, নিচে রড আছে। নিচে মেইন রডের লোকেশন বা ডিস্টেন্সটা টপ থেকে ডিস্টেন্সটাকে ডি বলে, ইফেক্টিভ ডেপথ ডি বলে, যেটা বিমের হাইট থেকে ক্লিয়ার কভার এবং স্টিরাপের টায়ার এবং মেইন রডের টায়ার অর্ধেক বাদ দিলে এই ডি এর ভ্যালুটা বের হয়। সুতরাং বটম কাভারের জন্য বটম কাভারটা জরুরি এই ডি ভ্যালুর জন্য। ডি এর ভ্যালু যত বেশি হয় বিমের ফ্লেক্সুরাল ক্যাপাসিটি তত বাড়ে। আর বিমের উইডথ হলো বি। এখন আমরা এখানকার যে ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশন গুলো যদি দেখি, ইকুয়েশনে বি অপরিবর্তিত আকারে আছে, মানে বি কে কোনোভাবে চেঞ্জ করা হয় না। সাইডের কাভারিং আমরা বাড়াইছি বা কমাইছি, এটা নিয়ে এটার কোনো টেনশন নেই। কিন্তু হাইটের ক্ষেত্রে এই ডি এর ভ্যালুটা ক্লিয়ার কাভারের উপরে নির্ভর করে, যার কারণে টপ এবং বটমের কাভারিংটা খুবই জরুরি মেনটেন করা। তো এই ইকুয়েশনটা আমরা মোটামুটি সবাই জানি, সবাই পরিচিত।
নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি সমান আর বিডি স্কোয়ার, বি অপরিবর্তিত, এবং আর এর ভ্যালুটা আসে ম্যাটেরিয়াল প্রপার্টিজ থেকে। আমরা যদি এই ইকুয়েশন গুলা দেখি, আরো বিস্তারিত ভাবে দেখি, এই বি এর ভ্যালুটা অপরিবর্তিত হিসাবে ব্যবহৃত হচ্ছে। তার মানে সাইডের কাভারিং বাড়াইলে বা কমাইলে যেটাই করি না কেন, বিমের ফ্লেক্সুরাল ক্যাপাসিটি বা শিয়ার ক্যাপাসিটি ক্যালকুলেশন গুলাতে, ডিজাইন ক্যালকুলেশন গুলাতে কোনো পরিবর্তন হয় না। সিমিলারলি আমরা যদি ডাব্লিউ রেইনফোর্সড বিমের স্ট্রেস ডায়াগ্রাম গুলো দেখি, এখানে সিঙ্গলি রেইনফোর্সড বিমের থেকে এখানে একটা পার্থক্য, সেটা হলো যে এখানে উপরে আরো রড দেওয়া হচ্ছে। এটা হলো যে কংক্রিট কম্প্রেশন লোড রেজিস্ট করার পরেও যেটা এক্সেস থাকে সেইটা রেজিস্ট করার জন্য এখানে রড দেওয়া হচ্ছে। নিচের রড গুলো টেনশন ফোর্স রেজিস্ট করে, উপরের রডটা কম্প্রেশন ফোর্স রেজিস্ট করে, তার কারণে এটাকে ডাবলি রেইনফোর্সড বিম বলা হয়। এখন এই উপরের রডের ক্ষেত্রে আবার উপরের কাভারিংটাও জরুরি হয়ে গেছে। ডিস্টেন্স ডি প্রাইম এবং নিচের রডের ডিস্টেন্স ডি, এখানেও বিম উইথ বি এটা পরিবর্তিত থাকতেছে। এটার ইকুয়েশনও সাইডের ক্লিয়ার কাভার, এক্ষেত্রে বিমের ক্যাপাসিটি ইকুয়েশন বা ডিজাইন ইকুয়েশনে কোনো প্রভাব ফেলে না। আমরা যদি দেখি ইকুয়েশন গুলা, যে বি বি অপরিবর্তিত, সুতরাং আমরা বলতে পারি যে বিমের দুই সাইডের কাভারিং বাড়াইলে বা কমাইলে এর জন্য ডিজাইন ক্যালকুলেশনে কোনো প্রভাব পড়ে না। এখন আমরা সর্বশেষ পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এবং আলোচনার এই অংশটুকু খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ, তবে কারো কারো কাছে এটা একটু বোরিংও লাগতে পারে। গুরুত্বপূর্ণ এই কারণে, একটা বিম কলাম জয়েন্টে বিমের মেইন রড কলামের মেইন রডের ভিতর দিয়ে দেওয়ার বিষয়টা আমরা সাইডের ক্লিয়ার কভার বাড়ায় দিয়ে সমাধান করার পরেও আরো কিছু বিষয় থাকে যেগুলা কনস্ট্রাকশন কালীন সময় জটিলতা তৈরি করার সম্ভাবনা তৈরি করে। যেমন বিম এবং কলামের যে মেইন রড গুলা থাকে, এগুলার মিনিমাম ক্লিয়ার ডিস্টেন্সের কিছু রিকোয়ারমেন্ট আছে। এখন দুই পাশের কাভার বাড়ায় যখন আমরা রড সাজাচ্ছি, আমরা মাঝখানে আরেকটা রড দিতে পারবো কিনা, বা দিতে গেলেও সেটা কত সাইজ পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যাবে, এবং এই জয়েন্টে যে বিমের স্টিয়ার এবং কলামের টাই থাকে, এগুলোর হুকের সাথে এই মেইন রড গুলোর কোনো কনফ্লিক্ট তৈরি হয় কিনা, যেটা সাধারণত মিস্ত্রিদের কাছ থেকে এই ধরনের এক্সকিউজ প্রায়ই শোনা যায় যে স্যার, রড সাজানোর সময় বিমের হুক বেজে গেছিল তাই সোজা করে দিচ্ছি অথবা পাকায় দিচ্ছি। আবার দেখা যাচ্ছে যে দ্বিতীয় লেয়ারের রড সাজানোর সময় আমরা মিনিমাম ক্লিয়ার স্পেসিং মেনটেন করে সাজাতে গেলে সেখানে স্টিরাপের হুক বেঁধে যায়, এই ধরনের সমস্যা এগুলো দেখা যায়। এর সাথে বিমের মেইন রডের যে আমরা ল্যাপিং দিব, সেই ল্যাপিং এর কারণেও কিছু বিষয় মাথায় রাখতে হয়। যদিও বিম কলাম জয়েন্টে মেইন রড গুলোতে কোনো ল্যাপিং অ্যালাউড না, তারপরও বিম কলাম জয়েন্টের বাইরের অংশে মেইন রডের ল্যাপিং এর কারণেও কিছু সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো আমাদের জানা থাকলে কনস্ট্রাকশনের সময় বিম কলাম জয়েন্টের কাজগুলো সুন্দরভাবে করা আরো সহজ হয়ে যাবে।